হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছি? ওয়ালাইকুম আসসালাম। হুম, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ? সো আপনারা সবাই জয়েন করেছেন আমাদের সাথে, এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সো এখন আমাদের সম্পর্কে আমরা একজন একজনের সাথে পরিচিত হই। জাস্ট নামটা বলবেন এবং কি করছেন সেটা বলবেন। দেখি, আহ ওহিদুজ্জামান জয় বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ওয়ালাইকুম আসসালাম। ওহিদুজ্জামান জয়। আমি শুধুমাত্র যে কমার্শিয়াল অফিসার হিসেবে আছি, সেখানে আমি ইন্টারন্যাশনাল বিজনেসে কাজ করছি আর কি, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে। তারপর এস এম আকিব ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাপ্লাই চেইন হুয়াওয়ে বাংলাদেশ টেকনোলজিতে আছি। বেসিক্যালি আমি লজিস্টিক পার্টটা দেখছি আর কি। আচ্ছা, এরপরে আতিকুল ইসলাম ভাই। আহ, হ্যালো, আতিকুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। জি ভাই, আমার নাম আতিকুল ইসলাম। আমি মাইক্রোফাইবার গ্রুপে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। তো আমি ইম্পোর্ট পার্টটা দেখি আর কি, কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছি। ওকে, তারপর দাউদ ভাই। জি ভাইয়া, আমি চট্টগ্রামের একটা এজেন্সিতে, এসইও এজেন্সিতে কন্টেন্ট মার্কেটার হিসেবে আছি। আমাকে আপনার এক বন্ধু মানুষ ইয়া দিয়েছেন, জয়েন করতে উৎসাহিত করেছেন। আচ্ছা, ওকে। আর ইব্রাহিম মোহাম্মদ শেফাত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আছি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজার হিসেবে। আচ্ছা, খোয়াইউর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি স্কুলে টিচার হিসেবে আছি, ইংলিশ মিডিয়াম স্কুলে। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। মাহমুদুল হাসান সাইফুল ভাই। হুম, আচ্ছা। মাহমুদুল হাসান সাইফুল ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। জি, হ্যাঁ বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি হাসান বলছি। আমি আছি ওয়ালাইকুম টিকে আসসালাম। গ্রুপে অ্যাজ ম্যানেজার সোর্সিং। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ হারুন রশিদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। আমি আসসালাম। ছোটখাটো ফ্রিল্যান্সার, আছি দুবাইতে। দুবাইতে ছোটখাটো না? আচ্ছা, ঠিক আছে। মুরব্বী মানুষ আবার ছোটখাটো বলতেছেন, বুঝলাম না। মোহাম্মদ মেহেদী হাসান ভাই।
সালাম আলাইকুম ভাইয়া, আমি ডিএনডি ওয়ালাইকুম সালাম। কেমিক্যালসে আছি ম্যানেজার সাপ্লাই চেইন হিসেবে। ইম্পোর্ট এক্সপোর্ট, সোর্সিং, পারচেস এইগুলা আসলে দেখি। সালাম। এমডি শরীফ, মোহাম্মদ শরীফ। আচ্ছা, মোহাম্মদ তাফসির হোসেন ভুঁইয়া। আসসালামু আলাইকুম। আমি একটা প্রাইভেট পাওয়ার প্ল্যান্টে আছি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে প্রকিউরমেন্টে। আচ্ছা, ওকে। মাহফুজুল হোসেন ফরহাদ, মাহমুদুল হাসান ফরহাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সালাম। আছি কেএসআরএম এ পারচেস অফিসার হিসেবে শিপিং সেক্টরে। ওকে, মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। সালাম। আমি আছি একটা গার্মেন্টস কোম্পানিতে স্টোর ম্যানেজার হিসেবে। রাশেদ আহমেদ, রাশেদ আহমেদ। ওকে, শুনতে পাচ্ছি না। ওকে, তারেক মাহমুদ। সালাম আলাইকুম ভাইয়া, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে সামুদা কেমিক্যালসে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের ফরেন প্রকিউরমেন্টে আছি। ওকে, আপনাদের সবার সম্পর্কে জানলাম। এখানে একজন ভাই আসছেন, হি ইজ ফ্রম পাকিস্তান। Actually, I several times just I declared that this is in Bangla class, but he is so much interested to join. And Mr. Jalil, can you hear me? Jalil Ahmed. Hello. Okay, no problem. সো আচ্ছা, আমরা মোটামুটি ইন্ট্রোডাকশনটা করলাম। সো today I'm going to share my little experience about freelancing, and I will share like something like what how to do that and what is the demand of procurement supply chain specialists in the global market. এই বিষয়গুলো নিয়ে আসলে আমি ডিসকাস করব। আচ্ছা, সো আমাদের এখানে আমরা হারুন রশিদ ভাই তো ফ্রিল্যান্সিং করতেছেন। হারুন রশিদ ভাই ছাড়া অন্য কেউ কি আছেন যে কোনো নিশ নিয়ে ফ্রিল্যান্সিং করতেছেন? নাই মনে হচ্ছে। ওকে, আমাদের আজকের ক্লাসটা যেহেতু 2 ঘন্টার, এখানে আসলে আমি একটা আপনাদেরকে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশনটা আমি করতে পারবো। সো যারা আমরা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ফিল্ডে কাজ করতেছি, অথবা যারা আমরা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ফিল্ডে পড়াশোনা অবস্থায় আছি অথবা ইন্টারেস্ট আছে, অনেকের কাছে আমরা এখনো আসলে এটা জানি না যে প্রকিউরমেন্ট অথবা সাপ্লাই চেইন ফিল্ডে ফ্রিল্যান্সিং করা যায়। এটা যদি আরো সহজ ভাষায় যদি বলা যায় যে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ফিল্ডে ফ্রিল্যান্সিংটা কিভাবে সম্ভব, আর এটা অনেকে অনেক ভাবে বলে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেস দেখাই,
আচ্ছা ভাই, এইসব করার আগে আমি একটু আমার সম্পর্কে বলে নিই। অলরেডি অনেকে জানেন আমার সম্পর্কে। আমি মাসুর আনোয়ার চৌধুরী, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। পড়াশোনা আমার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হওয়ার পরেও অ্যাকচুয়ালি আই হ্যাভ চুজ procurement and supply chain field for making my career. And most interesting part হচ্ছে আমি I started my job as an electrical engineer in a local company where my core responsibility was sourcing parts, machineries, and other stuffs for the factory daily operation. Uh, that is the time when I actually learned how to negotiate, how to source the products. Actually, I did by my own. I was used to, finding supplier from Alibaba. So একদিন হয়েছে কি যে কোম্পানির এমডি আমাকে বললেন একটা মেশিন like around 1 year it was in out of order. So my responsibility was to find out why this machine was not working properly, and then I found a problem with the help of another engineer there. So he gave me all the information about the trouble. Most importantly, that one was controller. So when I searched that controller on Alibaba, I found that company, but not that exact controller. The controller actually is like no, servo motor was working, but the controller was the purpose of the controller was operating the servo motor. So I couldn't get the exact controller, but I just knocked that supplier who provide this and that specific brand. Then what I did, I just gave all the pictures, all the videos of that controller to the supplier. He replied that controller is now out of order, but I can give you another controller which is working for this old machine. So that was the start. I learned how to communicate with the supplier, and that is the thing. And I bought that controller. I gave the order, and my company, my MD, he just gave the LC to the supplier, and after 1 month we received that controller. And for one night actually we worked for that machine, and we connected that one, and it was a successful operation, and successfully we have completed that project, and the machine was started to run. And that is the starting of my procurement journey. After 1 year, actually, I have got chance to join as a procurement purchase coordinator. Purchase coordinator in Radisson Blu in Chittagong, which is one of the renowned multinational hotel chain. You know that. So the core responsibility on the hotel was procuring engineering items. Same problem. Actually, non-technical person who are responsible for purchasing or procurement, they are facing a lot of problem with technical specification and other stuff. As an electrical engineer, actually, I got that opportunity to find out আচ্ছা সরি, আমি ইংলিশে বলতেছি, কারো কি কোনো অসুবিধা হচ্ছে? বাংলা ইংলিশ মিক্স, আমি ইংলিশে বলতেছি। এখানে আসলে পাকিস্তানি যে ছেলেটা আছে ও অনেকদিন ধরে আমাকে বলতেছিল যে একটা যাতে আমি এইভাবে মিক্স করে বলতে পারি। তো আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, সো এইভাবেই আমি শুরু করি, এবং রেডিসনে আমার যখন আমি প্রোডাক্ট গুলো সোর্সিং শুরু করি, দেখা যায় কোনো সময় আলিবাবাতে খুঁজতেছি সাপ্লায়ার, কোনো সময় ঢাকায়, কোনো সময় চিটং এর যারা সাপ্লায়ার। সো সাম আইটেম ওয়াজ সো মাচ so much rare because most of the products and the machineries imported from different countries. So এটাতে হয় কি, যে পার্টস গুলা, যে মেশিনের অ্যাক্সেসরিজ গুলা,
either you need to import or you need to find the the old accessories, like shipbreaking gear, and lots of items are available in not sorry, I'm not shipbreaking gear. These like ship, the old ship and the other accessories we can get. Other many suppliers, they are buying those accessories and those old version, for example, circuit breaker or resistor, or any kind of machine you will find in Bhattiari or Nawapur in Bangladesh, or in some cases in Chittagong and Jubilee Road. Some items you can find in Kodamtoli. So এভাবে করে আমাকে দেখতে হইতো, যে খুঁজতে হইতো যে এই প্রোডাক্ট গুলা আমি কিভাবে অন্তত কাছাকাছি যে কাজ করবে অপারেশনাল। সো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেল্প নিয়ে আমি এই কাজটা করতাম। সো আমার এই কথাগুলোর বলা হচ্ছে কি, আই উইল কানেক্ট দ্য ডটস, যে আমরা প্রত্যেকে কোনো না কোনো ভাবে দেখা যায় এইভাবে সোর্সিং কিন্তু করি, সেটা যে কোনো আইটেম, ফুড আইটেম হোক, ইঞ্জিনিয়ারিং আইটেম। সো আই এম জাস্ট গিভিং এক্সাম্পল, ইঞ্জিনিয়ারিং আইটেমস, টেকনিক্যাল আইটেমস। সো এইভাবেই করেই আমার আসলে বুঝতে শিখি যে সাপ্লায়ার কোলাবোরেশনটা। সো এটা অনেক সময় হয় কি, if I get all the specifications, all the requirement from the stakeholders or from engineering department or other department, so it is easy to find the right supplier, and এটা কিন্তু কি করা যায়, you can do it just work from home like that. ওকে, কিভাবে? নট ওয়ার্ক ফ্রম হোম, এই ওয়ার্ক ফ্রম অফিস। যে আমি সাপ্লায়ার কে, অন্য কোনো একটা সাপ্লায়ার কে, আমি যদি ফর এক্সাম্পল স্পেসিফিক সাপ্লায়ারকে আমি না পাই, তখন আমি অন্য কোনো সাপ্লায়ারকে জিজ্ঞেস করি, অথবা আমি ইন্টারনেটে সার্চ করি। সার্চ করার পরে আমি কি করি, দেখা যায় যে কোন সাপ্লায়ার যদি ওকে হয়, তার নাম্বারটা নিয়ে আমি তাকে নক করি, তাকে জিজ্ঞেস করি যে তার হোয়াটসঅ্যাপ আছে কিনা, অথবা তার মেইল আছে কিনা, আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল, এগুলো আমি দিব। কারণ আমি যে জিনিসটা খুঁজতেছি, সেই জিনিসটা সাপ্লায়ারটা আমার আশেপাশে নাও থাকতে পারে, সেটা অন্য কোনো জায়গায় থাকতে পারে। সাপ্লায়ার যে আমাকে ফিজিক্যালি থাকতে হবে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। সো আমাকে কি করতে হয়, যে সাপ্লায়ারের সাথে কোলাবোরেশন করতে হয় অনলাইনে। সো এখন আমাকে স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে। So according to this requirement, my responsibility to get the supplier, and then asking the price, and then negotiation, and like getting confirmation for the delivery and other stuff. So in the meantime, I was responsible for operating softwares where I need to put all the data, or put the prices, make the comparison. So that is the thing. So procurement, supply chain এর বিষয়টা যদি আমি আরো সহজ ভাষায় বলতে যাই, it's like in our family, what actually we used to do when our family, our mother, for example, in our childhood, what we saw, that my mother, if there is anything need, he just made a she made the list, and she just put the list, she provide the list to my father, and according to the list, he just went, he used to go to the market or bazaar, and then he just make communication with the suppliers, or with the seller, or with the shopkeepers, and like what types of item is there, what is the quality of that, and baba দেখা যেত কি প্রাইস জিজ্ঞেস করতেছে, অথবা কোনটার প্রাইস বেটার, কয়েকটা দোকানে চেক করতেছে, কয়েকটা বাজারে চেক করতেছে, চেক করার পরে সেটা যেটা বেটার সেটা কি করতেছে, কিনতেছে। সো এন্ড দেন এটা পাওয়ার পরে কি করতেছে, এটা বাসায় নিয়ে আসার পরে, সো my mother used to like cooking it, and then as a consumer or as a customer, here we used to get our lunch or dinner with those items. So this is a little bit supply chain. So এখানে কোম্পানিতে আমরা যখন কাজ করতেছি, সো সেখানেও আমরা দেখা যাচ্ছে কেউ প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতেছে, কেউ লজিস্টিক্স এ কাজ করতেছে, কেউ ওয়্যারহাউস ম্যানেজমেন্ট, কেউ ইনভেন্টরিতে কাজ করতেছে। সো এক একজন একটা পার্ট নিয়ে কাজ করতেছে। আবার দেখা যায় সাপ্লাই চেইন হেড যিনি, তিনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট এর কাজ সবকিছু কি করে, ফলো আপ করে। সো
এখন আমরা তো মোটামুটি বাই বর্ন এই স্কিলটা আমাদের আছে, কোনো না কোনো জিনিস আমরা কিন্তু কিনি। হ্যাঁ, আমরা নেগোসিয়েশন করি, আমরা প্রোডাক্ট কোয়ালিটি চেক করি, এন্ড দেন আমরা প্রাইস কম্পারিজন করি, যেটা বেস্ট প্রাইস সেটা আমরা কি করি, বেটার প্রাইসের বেটার কোয়ালিটির প্রোডাক্ট আমরা সেটা কিনি এবং কেনার পর আমরা ইউজ করি। সো এই জিনিসটাই আমি যদি এবার সার্ভিস প্রোভাইডার হিসেবে বলি, এখন সার্ভিস প্রোভাইডার হিসেবে আমি কাকে সার্ভিসটা প্রোভাইড করব? তো যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, এক কথায় সহজ ভাষায় হচ্ছে যারা ব্যবসায়ী তাদেরকে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করব। ওকে, এখন এই সার্ভিসটা আমাকে যদি প্রোভাইড করতে হয়, আমাকে জিনিসটা এমন না যে আমি সার্ভিস প্রোভাইড করব, আই এম রেডি, আমি পারি জিনিসটা করতে। সো নো নো, নট লাইক দ্যাট। সো হোয়াট ইউ ওয়ান্ট, ইউ নিড টু ডু, you need to like you need to showcase yourself or visualize yourself. You are an expert. So how to if you want to make yourself as a freelance procurement supply chain specialist, you need to make a good portfolios in the freelance marketplace like Upwork, like Fiverr, and even outside of the marketplace, if you can say the LinkedIn. So it will visualize that if any client interested to hire you, they will obviously focus on your portfolios because they don't know actually what you can do. So you need to showcase yourself. So how you're going to showcase yourself or your skills, how you just like convince the clients that there is some tactics and strategies. Different clients, different mentality, and different strategy. So এইভাবে করেই আমাদের জার্নিটা শুরু করতে হবে। সো এখন আমি একটা জিনিস শেয়ার করি, আপনারা আমার এই যে পাওয়ার পয়েন্টের স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। সো এখন আমি দেখি যে আসলে প্রকিউরমেন্ট স্পেশালিস্ট যে ডিমান্ডটা কিরকম। হ্যাঁ, সো এখানে এই ডাটাটা আপডেটেড ডাটাটা এখন পুরোপুরি আমার হাতে আসেনি, বাট এটা লাস্ট কি যে ডাটাটা আমি পাইছি এটাতে দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই আপওয়ার্ক, a leading freelance platform, the demand for procurement specialists has increased by 25% year over year. Additionally, the report states that procurement is among the fastest growing skills in the freelance job market. Why? দেখেন প্রত্যেকটা ব্যবসায়ী এখন নতুন নতুন স্টার্ট আপ হচ্ছে, নতুন নতুন বিজনেস অনলাইন ই কমার্স বিজনেস স্টার্ট হচ্ছে। সো অ্যামাজন অ্যাপ দিয়ে বলেন কিংবা শপিফাই বলেন, ইবেতে অথবা যে কোনো ইয়াতে যারা সেলার আছে, সো তাদের একটা মোস্ট কমন কনসার্ন থাকে হচ্ছে সাপ্লাইয়ের ডিল করা। সো ওদের একটা জিনিস মাথায় মানে মাথায় একটা জিনিস কাজ করে, অথবা এটা যদি আপনি নিজেও চিন্তা করেন যে ও কি আসলে প্রোডাক্ট সোর্সিংটা দিকে নজর দিবে নাকি সেলের দিকে নজর দিবে নাকি ইনভেস্টমেন্টের দিকে নাকি নাকি ব্র্যান্ড অর্গানাইজ করার দিকে নজর দিবে। সো ও কি করে, যারা এরকম বিগ বিজনেসম্যান তারা কি করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ওরা বেশিরভাগই দেখা যায় এইসব অ্যামাজন অ্যাপ দিয়ে বলেন অথবা যেটাই বলেন রিমোটলি হায়ার করে, রিমোটলি সাপোর্ট নেয়। সো এক একজন এক একটা পার্ট নিয়ে কাজ করে। সো প্রোডাক্ট সোর্সিং প্রকিউরমেন্টের এই কাজগুলা দেখা যায় এটার জন্য ওরা এক্সপার্ট কাউকে খুঁজে যে তার প্রোডাক্ট গুলো, ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো বের করার পর সে প্রোডাক্ট গুলো কিভাবে সোর্স করবে এবং সে সাপ্লাইয়ের সাথে কিভাবে নেগোসিয়েশন করবে, এই জিনিসগুলা তার এই সার্ভিস গুলো প্রয়োজন পড়ে। সো এখন এটার এই সার্ভিসটা আপনার আলিবাবার সাথে কথা বলতে, আলিবাবার ফর এক্সাম্পল আলিবাবা, ইউ নিড টু টক উইথ আলিবাবা সাপ্লায়ার্স। সো ইন দ্যাট কেস, so you need to talk with Alibaba suppliers. So in that case, what you need to do, that businessmen don't have time to talk with Alibaba suppliers individually. So that reason তারা কি করে, একদম আপনার এরকম যে, দাঁড়ান আমি একটা
জবের একটা ইয়া দেখে তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ওরা তো আলিবাবার সাপ্লায়ার খোঁজার জন্য স্পেসিফিক্যালি জবের জন্য ইয়া করে, পোস্ট করে যে আহ, আপনার যে আলিবাবা থেকে সাপ্লাই খুঁজে দেওয়ার কাজ। সো এখন এই স্কিলটা তো আমার থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাইটটা ওপেন হোক। ফর এক্সাম্পল এটা দিয়ে শুরু করি। প্রকিউরমেন্ট ম্যানেজার, সোর্সিং ম্যানেজার, বায়ার position. Procurement manager, sourcing manager, buyer, location, Australia, remote online. About us, we are leading ready meal manufacturer company based in Australia. So এখন ওর ফুড এন্ড বেভারেজ আইটেমের জন্য হয়তো সোর্সিং করে এটা সাপ্লায়ার খুঁজে দিতে হবে। এখানে ও একটা জব ডেসক্রিপশন দিচ্ছে। সো এখানে ওর বাজেট হচ্ছে $8 থেকে $25। সো বেসড অন ইওর এক্সপার্টাইজ অ্যান্ড এরকম যখন সে বুঝতে পারবে যে আপনি তার জিনিসটা বুঝতে পেরেছেন এবং আপনি যদি বলতে পারেন যে ইয়েস ইউ ক্যান প্রোভাইড ইউর সার্ভিস, তখন দেখা যায় ও এরকম মিনিমাম $10, $15, আপনাকে আওয়ারলি সে কিন্তু হায়ার করবে। সো এখানে দেখা যাচ্ছে যে আমি যদি জবটা দেখি, ওর ইয়াটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট more than 30 hours per week, more than 6 months, এটা লং টার্ম প্রজেক্ট। ওকে, সো এখানে সে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে এগুলো। সো এগুলো দেখে সে অনুযায়ী তাকে এই জবগুলো বিট করতে হবে, যে তার এই জব ডেসক্রিপশনের উপর বেস করে যে আপনার এক্সপেরিয়েন্সটা আপনি শেয়ার করবেন, শেয়ার করার পরে এই জব এই যে এক্সপেরিয়েন্স এখানে যা যা চাইছে সেটার উপর ম্যাচ করে একটা কভার লেটার আপনাকে সাবমিট করতে হবে, যেখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করতে হবে। এই যে এখানে কোয়েশ্চেন গুলো চাইছে সেই কোয়েশ্চেনের আনসার গুলো দিতে হবে। তো সে যখন দেখেন এটা প্রায় 5 ঘন্টা হয়ে গেছে, অন্যান্য নিশে প্রপোজাল এটা হচ্ছে লেস দেন 5 জনও এখানে সাবমিট করেন। দেখেন অন্যান্য নিশে ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, এতক্ষণে মনে করেন আচ্ছা এটা ইয়া দেখেন একটা এক্সাম্পল যে আমরা দেখলাম এই জবটাতে 5 জন এটাতে 5 জনেরও কম অ্যাপ্লাই করছে। ফর এক্সাম্পল 3D গ্রাফিক্স অ্যানিমেশন ডিজাইন, এটাতে দেখি এটা মাত্র 40 সেকেন্ডে দেখেন এখানে 5 জনের কাছাকাছি দিয়ে দিছে। ওকে, আচ্ছা 40 সেকেন্ড। আমরা একটু দেখি যেগুলো হচ্ছে 52 সেকেন্ড। ওয়েবসাইট ডেভেলপার দেখি, আচ্ছা এটাতে ইন্টারভিউ 1 অলরেডি ইন্টারভিউ নেওয়া শুরু করছে, 4 জনকে ইন্টারভিউ পাঠিয়েছে। আচ্ছা যাই হোক, আর একটু দেখি। দশ মিনিটে 5-10 জন করে দিয়ে ফেলে, পুরোনো টাইপের একটু দেখি 3-4 ঘন্টা। এই যে 36 মিনিট, ফিগমা ফার্মাকোলজি ডিজাইন এক্সটেনশন স্পার্ট নিডেড, ডিজাইনার ডেভেলপার। সো দেখেন 50 প্রায় এটা কয় মিনিট হয়েছে, 36 মিনিটে প্রায় 50 জন এটাতে প্রপোজাল সাবমিট করছে। সো টু মাচ কম্পিটিশন দেয়ার। হ্যাঁ, এরপরে আর একটু দেখি ওয়েব ডিজাইন ফর হোটেল বিজনেস, দেখছেন 44 মিনিটে 50 জনের 20 থেকে 50 জনের কাছাকাছি। সো দেখেন শপিফাই স্টোর ডিজাইন এক্সপার্ট, এটাও ডিজাইনার। সো দেখা যাচ্ছে এইসব জবে
কম্পিটিশনটা দেখেন, ওয়ার্ডপ্রেস প্লাস WooCommerce ডিজাইনার ডেভেলপার নিডেড, প্রপোজাল 50 প্লাস, 53 মিনিটস। সো সি, সো সেখানে দেখা যাচ্ছে, সরি, এটা দেখলাম। আচ্ছা, গ্রাফিক ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাই। হ্যাঁ, কোয়ের রহমান ভাই বলেন। কিছু বলবেন কোয়ের রহমান ভাই? আমি আমি হাত তুলেছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, সেটা বলার জন্য। আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন আনসারে আমরা যাব আফটার ইয়াতে ডিসকাশন, আফটার দ্য সেশন। এটা শুধু আমি একটা মার্কেট প্লেস দেখাচ্ছি, এরকম মার্কেট প্লেস ফাইবারও আছে, অন্যান্য মার্কেট প্লেসও আছে। দেখা গেছে খুবই কম্পিটিশন। যে 34 মিনিটসে 5 থেকে 10 জন, 1 ফটো এডিটিং 10 থেকে 15 জন। সো এটা হচ্ছে জাস্ট আমি, আপনারা এইভাবে যদি সার্চ করেন আপনারা দেখতে পাবেন যে এরকম জবগুলোতে অনেক হাই মানে হাই বিট হয়, খুবই দেখা যায় কম্পিটিশনটা অনেক হাই। সো সেক্ষেত্রে প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন, হ্যাঁ, অথবা ইউটিউব থাম্বনেল ডিজাইনের, এই যে থাম্বনেল ডিজাইনের 10 থেকে 15 জন আপনার করছে, যে একটা ফটোশপের, একটা ইলাস্ট্রেটরের কাজ। আরেকটা বিষয় হচ্ছে আপওয়ার্কে তাও দেখা যায় অনেকটা প্রফেশনালদের একটু বেশি এখানে। ফাইবারে দেখা যায় সেই কম্পিটিশনটা আরো অন্য লেভেলের। এটা যদি আমি একটু দেখাই, যেহেতু আমাদের প্রথম ডিসকাশনটা ছিল যে স্কিল, সো স্কিলটা হচ্ছে আমরা একটু জানা দরকার যে আমরা যে স্কিল নিয়ে কাজ করব, কেন আমাদের প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন স্কিলটা মানে এখন অনেকটা ডিমান্ডিং একটা স্কিল, ওয়াই। এটা হচ্ছে এই ডেটাগুলো দেখলে আপনারা অনেক ভালো আইডিয়া করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে যদি আমি গ্রাফিক ডিজাইন দেখি, গ্রাফিক ডিজাইনে প্রায় 22,000 সার্ভিস এভেলেবল। এখানে 22,000 জন ওদের গিগ ওনারা দিয়ে রাখছে, $10 $15 গিগ কাজ করে দিবে ওরা, $10-15 আপনার পে করবে। সো এখানে 24 আওয়ার। সো এখানে
দেখলে বুঝতে পারবে যে 22,000 সার্ভিস। এখানে যদি গ্রাফিক ডিজাইনিং এরপরে ডিজাইনিং এটা দেখলাম এরকম কিওয়ার্ড ডিফারেন্ট করে দিলে আবার ডিফারেন্ট নাম্বারস দেখায়। আচ্ছা, ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডিজাইনিং ওয়ার্ডপ্রেস 1,47,000 এখানে অলরেডি লিস্টেড আছে, ঠিক আছে, যাদের গিগ আছে। তো স্যার 1,47,000 সার্ভিস প্রোভাইডার এখানে আছে। এরপরে যদি আমি ভিডিও এডিটিং দিই, চুয়াল্লিশ হাজার। আচ্ছা, এরপরে এইভাবে করে আপনি বিভিন্ন নিশ নিয়ে, আচ্ছা এসইও টাইপ সার্চ ইঞ্জিন 62,000 এসইও অনেকেই মানে ফ্রিল্যান্সিং এর জন্য যে এসইও অথবা গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং করে। এবার আমি একটু প্রোডাক্ট সোর্সিং নিয়ে সার্চ করি। আহ 1,800 অ্যামাজন, শুধু অ্যামাজন প্রোডাক্ট নিয়ে যারা ইয়া করে তাতে থাকতে পারে। এটা তো হচ্ছে 43,000, ওরা শুধু অ্যামাজন এর প্রোডাক্ট সোর্স কাজ করে। ওকে, সাপ্লায়ার সোর্স। আর যদি আমি প্রকিউরমেন্ট কাজ, ওরা শুধু প্রোডাক্ট সোর্সিং করে দিবে, আরেকটা প্রকিউরমেন্ট, পুরো লজিস্টিক সাপোর্ট সহ সবকিছু। প্রকিউরমেন্টের কিওয়ার্ড দিয়ে আপনি 206 সার্ভিস পাবেন, অনেক কম। সাপ্লাই চেইন দিয়ে দেখি, সাপ্লাই চেইনে 680 অলরেডি। সো অ্যামাজনে অনেকে অনেক ধরনের সার্ভিস। অ্যামাজন প্রোডাক্ট সোর্সিং বলতে এখানে প্রকিউরমেন্ট না, অনেকে প্রোডাক্ট সোর্সিং বলে আপনার প্রোডাক্ট খুঁজে দেয় যে কোন প্রোডাক্টটা আপনি কি করে দিবেন। এখানে অনেকে প্রোডাক্ট সোর্সিং হিসেবে ইয়া সার্ভিস প্রোভাইড করে, সাপ্লায়ার করে দেয়। আরেকটা হচ্ছে প্রোডাক্ট বের করে দেয় যে কোন প্রোডাক্টটা পটেনশিয়াল, যে এই প্রোডাক্টটা সেল করলে প্রোডাক্ট রিসার্চ বলা যায় যেটাকে, এটার মধ্যে এখানে ইনক্লুড আছে। আচ্ছা, সো এগুলো হচ্ছে আমরা ডাটা দেখলাম। প্রকিউরমেন্ট, পারচেজ যদি দেখি, পারচেজে হচ্ছে 649। ওকে, সো এগুলো দেখলাম। আচ্ছা, সো আমরা দেখলাম যে বলতে গেলে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন নিশে তেমন সার্ভিস প্রোভাইডার নেয়, কারণ এটা একটা রিজন হচ্ছে যারা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন এক্সপার্ট, আমরা বেশিরভাগই কোনো না কোনো কোম্পানিতে কাজ করতেছি, কোম্পানির হয়ে যেটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট সোর্সিং করতেছি, লজিস্টিক সাপোর্ট দিচ্ছি আমরা। কিন্তু এটা যে ক্লায়েন্ট, গ্লোবাল ক্লায়েন্টসরা এটাতে একটা যে প্রবলেম ফেস করতেছে এবং এটার জন্য ওরা রিমোটলি হায়ার করতেছে, এটা অনেকে আমরা জানি না, অথবা আমার এই সার্ভিসটা ওদেরকে রিমোটলি দেওয়ার মতো স্কিলটা নাই, অথবা আমার যে কমিউনিকেশন, একটা কমিউনিকেশনে অনেকে দুর্বলতা আছে। ফর দ্যাট রিজন actually we are not like that much confident to do such type of jobs. So এই ক্ষেত্রে কি করতে হবে, you need to build your skills on for the job market, freelance job market. So এখানে if you see flex job হচ্ছে another freelance marketplace, but এটাতে এটা পেইড একটা মার্কেটপ্লেস যেখানে আপনাকে monthly subscription fee দিয়ে হয়। So another report by Flex Job, a job search website for remote and flexible job opportunities, found that
procurement specialist is one of the top 20 most in demand freelance job title in 2021. So এখন এটা আরো হয়েছে 2021 এ data ছিল। So according to a report by Business Talent Group, nearly 60% of companies in the US and Europe plan to increase their use of independent consultants and freelancers for procurement and supply chain projects in the coming years. LinkedIn data shows that the top industry hiring for procurement roles, including technology and software manufacturing and consumer goods. This suggests that procurement specialists with experience in this industry may have an advantage in the freelance marketplace. সো এখন আমরা তো জানলাম যে আমাদের ডিমান্ডটা কোথায় কোথায় আছে। আমি যেটা বললাম যে অ্যামাজন FBA যারা বিজনেস করতেছে তারা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট, যারা ইউএসএ তে বিভিন্ন ধরনের ব্যবসা করে, যারা বিভিন্ন জিনিস ইম্পোর্ট করে চায়না থেকে হোক, যে কোনো দেশ থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, গার্মেন্ট আইটেম, ওরা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট। সো আমরা তো এমন, আমরা স্কিল আছে, আমাদের এক্সপেরিয়েন্স আছে অনেকের হয়তো, কিন্তু ওরা তো জানে না। সো ওদেরকে তো জানাইতে হবে। সো ওদেরকে জানানোর ওয়ে গুলো হচ্ছে এই মার্কেট প্লেস গুলা, আর হচ্ছে মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডইন অথবা ইনডিড এইসব জায়গায় আপনার পোর্টফোলিওটা আপনাকে ক্রিয়েট করতে হবে। সো এইসব জায়গায় পোর্টফোলিও ক্রিয়েট করার আগে সো আপনি যে আপনার যে স্কিল আছে সেই স্কিল, you have that skill and you need to prove yourself on those platforms that you have those skills, and you need to show your data. So what types of data or information you need to showcase there. So knowledge of procurement process. You should have a deep understanding of procurement process, including strategic sourcing, supplier selection, contract negotiation, and supplier management. You should also be familiar with procurement technologies and tools. Okay, so and then the most important part, excellent communication skills in both way. Like when you're dealing with clients, you need to be skillful in communication. When you're dealing with the suppliers, in both way, you need to be skilled in communication. Otherwise, the project will be failed. And এখানে ক্লায়েন্টকেও আপনাকে হ্যাপি রাখতে হবে, সাপ্লায়ারকে আপনাকে হ্যাপি রাখতে হবে। সো দুইজনকেই আপনি দুইজনের কাইন্ড অফ মিডলম্যান হিসেবে কিন্তু কাজ করতেছেন। রিকোয়ারমেন্ট বুঝে নিয়ে সাপ্লায়ারকে তার রিকোয়ারমেন্টটা দিচ্ছেন এবং সেই অনুযায়ী আপনি তাকে প্রাইস দিতে বলতেছেন। So when you're negotiating the price and the product quality and other stuff, delivery lead time, and then so you need to make a good communication with those suppliers, and you need to make a good relationship. And because supplier আপনাকে বিশ্বাস না করলে সে আপনার সাথে বিজনেস করবে না। So you need to prove yourself you're trustworthy. So ক্লায়েন্টের ক্ষেত্রেও ক্লায়েন্টও এখানে কিন্তু আপনাকে এনশিওর করতে হবে যে you're dealing with the right supplier, and you need to ensure him that you can find out the best supplier with best products. So এই জিনিসগুলো হচ্ছে পুরাটাই আপনার কমিউনিকেশন স্কিলের উপর ডিপেন্ড করে। সো এই কমিউনিকেশন স্কিলটা you cannot build up within a day. So day by day, when you're dealing with the clients and the suppliers, you will be skilled on those sectors. So you should be able to communicate effectively with stakeholders যদি কোম্পানিতে চাকরি করেন তাহলে সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট, আর যদি ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলেন স্টেক হোল্ডার্স হচ্ছে ক্লায়েন্টরাই আমার স্টেক হোল্ডার্স। So communication effective with stakeholders, suppliers, and team members. If you're working with enterprise client where there is sales team and other stuff, so you need to deal with those team members. তাদের জিনিসটা বুঝা, তাদের রিকোয়ারমেন্টটা বুঝে, সেই বুঝার পরে সেই কাজটা আপনি করেন। So this includes being able to write clear and concise emails, reports and proposals, and being able to deliver presentations with confidence. So এখানে ডিপেন্ড করবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, ক্লায়েন্ট যেভাবে আপনার সাথে কাজ করতে চায়। So client will tell you that how you need to work. If client is solo, suppose the client himself, your boss, so এখানে টিম বিল্ডিং, টিম ডিলিং এর বিষয়টা আসতেছে না। So client dealing এর বিষয়টা আসছে, but if client hire you for his job and he just passing to his team member, you need to deal with his team members. So that is the way. And another most important part, negotiation skills. Negotiation skills এখানে দুইটা জায়গায় কাজ করতেছে। একটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনি নেগোসিয়েশন করতেছেন। সো
hourly job, fixed price job. For hourly job, how much you need to charge for the job, and for fixed price job, how much you need to charge for the job, or within how many days you need to deliver the products, or you need to deliver the projects, and all these things you need to negotiate with the clients, and then you need to negotiate with the suppliers as well based on clients requirement. Clients, sometimes client will give you the budget, so within this budget you need to get the price. So এখানে negotiation skills টা most important part. So negotiation is the key part of procurement. So you should have strong negotiation skills to achieve the best outcome for your client. So question আসতে পারে, so I don't have that skill, actually I don't have that, I didn't negotiate with the suppliers. But if you see that for your daily, nowadays just we are buying a lots of gadgets or clothes, and different brand clothes, and sometimes we negotiate with the suppliers, or sometimes we are going for fixed price products. So this is the thing where you will decide by which products is best for you by negotiating with the suppliers. Sometimes you asking price, and sometimes you make comparison for your daily usual products. So in that case, negotiation skills, এখানে আপনার client যখন আপনার when he give you the budget, so based on that budget you need to negotiate with the suppliers, and when you can find the products within that budget, client will obviously satisfy for your service, and he always his tendency will work that he will hire you again. So এখানে negotiation skillsটা আপনাকে বিভিন্ন সাপ্লায়ারের সাথে কথা বলে এই প্রোডাক্ট গুলো রিসার্চ করে ওয়েবসাইটে বিভিন্ন প্রাইস গুলো চেক করে you need to find it out that which price or which product is best. And project management skills, so you should be able to manage projects from start to finish, including planning, execution, monitoring, and control. Like you need to start with plan. Like now you got all the information what clients need, product specification পাইলেন, MOQ পাইলেন, like new order quantity, delivery lead time আপনি পাইলেন। এখন আপনি সাপ্লায়ারকে যখন সাপ্লায়ার কাছে যাবেন, when you will submit all the requirements with RFQ or RFP. RFQ means request for the request for quotation. Quotationের জন্য সাপ্লায়ারকে মেইল করলেন, প্রপোজাল পাঠাইলেন, then based on requirement তখন আপনি এই যে প্রাইসটা পেলেন, প্রাইসটা কম্পারিজন করলেন, and then after finishing the price comparison you need to submit to your clients that this, and you can communicate with this, your client that this product will be the better, and I find this supplier is better than others, his certification, his other stuff is okay, so you can choose them. So this is the communication with the client, and if client is okay with those products, client will give the order, then you need to submit the purchase order to the suppliers. So that is planning, and then execution. And monitoring purpose, you need to, if the client is one minute. ওকে, সো মনিটরিংটা হচ্ছে আপনি প্রোডাক্টটা অর্ডার করার পরে আপনার ক্লায়েন্ট যখন প্রোডাকশনে যাবে, সো আপনি এটা মনিটরিং করলেন, তাকে চ্যাটের মাধ্যমে হোক, তাকে বললেন যে ভিডিও show me the videos, show me the samples, and sometimes before giving the purchase order you need to collect the samples from the supplier, and you need to send it to your clients by DHL or FedEx, or if clients need any other logistics support, so you can give it by communicating it from online from your home. So you don't need to just you don't need to exist on that specific country. You just need to communicate with the suppliers. Sometimes supplier will give you all the support, logistics support, sample, and other stuff. Supplier will do that by himself.
So this is the thing. Okay, so industry knowledge, different people, different professionals have different mm, uh, you know specific niche. For example, someone want to work with technical items, engineering items, someone want to work with food items, someone interested with fashion items or garments apparel items. So it's based on you, but I prefer, if I know the methodology, I know the steps how to do that uh, procurement job or the product sourcing job, so I can work for any kind of item. আরো একজনের ডিস্টার্ব করছে। মিউট করে দেন সবাই। সো এটা আমরা বুঝছি, রাইট? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন কি আছে একটু বলেন তো। আমরা এরপরে আমি একটু আলোচনা করবো যে অ্যাকচুয়ালি হাউ টু showcase your skills and other stuffs in the freelance marketplace and other stuffs. ওকে, আমি সবাইকে মনে হয় মিউট করে দিচ্ছি, আনমিউট করতে হবে। আচ্ছা, কথা বলেন তো মিউট করে। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যান্ড রেজ করে। আচ্ছা, আমি কি মিউট করে রাখছি? নসুর ভাই, আমাদের ইনপুট আনমিউট করা যাচ্ছে, কেউ যদি কথা বলতে চায় বলতে পারে, হয়তো কারো কোনো কোশ্চেন নাই হয়তো। আচ্ছা, ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই, রাইট? এরপর আমি একটু পোর্টফোলিওস নিয়ে একটু কথা বলি। ফর এক্সাম্পল, আমরা এখানে প্রোডাক্ট সোর্সিং ইন চায়না নিয়ে একজন একটা গিগ পাবলিশ করলো। সো হি ইজ ফ্রম পাকিস্তান। ওকে, সো তার বেসিক হচ্ছে সোর্সিং কনসালটেশন ফর 20 minutes অন জুম মিটিং, $20. 2 supplier, 1 product plus contract negotiation, MOQ, quotation. 2 supplier find out করে দিবে and quotation collect করে দিবে একটা প্রোডাক্টের জন্য, $150. আর 3 supplier, 1 product, quotation, negotiation, packaging, logistics plan, $300. সো এখানে ওর যদি একটু ডেসক্রিপশনটা আমি দেখি, অত বেশি কিছু লেখা নাই। Hi there, I have done my master's, 2 years experience of freelance. I have tried to learn new skills. I have expertise in video skills, Amazon FBA, PL product sourcing, Shopify dropshipping agent, freight forwarder, Amazon PPC, WordPress, or our WordPress developer. Okay, so
এখানে আহ এইভাবে করে ও সাবমিট করছে। এখানে একটু দেখি ও কি ও এরকম একটা গিগ বানাইছে, ইবে, অ্যামাজন, আলিবাবা, 1688.com। এই যে কি ধরা, ও হচ্ছে একটা কোটেশন যে কালেক্ট করছে, এটা একটা স্ক্রিনশট দিছে। ফ্রান্স, ইউএসএ, স্পেন, এক একটা দেশে এক এক রকম প্রাইস, এগুলো সে কোটেশনটা এখানে প্রোফাইলে দিছে। আচ্ছা, ও যে আলিবাবাতে চ্যাট করতেছে, এই চ্যাটের প্রোফাইলটা এখানে দিছে, চ্যাটের স্ক্রিনশট। ফ্যাশন আইটেমের কিছু স্ক্রিনশট এখানে দিছে। সো এটা হচ্ছে ওয়ে। ওকে, সো এখানে ও লজিস্টিক সাপোর্ট দেওয়ার সময় যে ট্র্যাকিং আইডি শেয়ার করলো, এটা হচ্ছে একটা আইটেম, এই আইটেমটা সে সোর্স করে দিছে, ওটার পিকচার দিল। ওকে, সো এখানে সে এরকম বিভিন্ন সো এটা হচ্ছে সে যে আইটেম গুলো নিয়ে কাজ করছে, সে আইটেম গুলো দিয়ে সে একটা তার পোর্টফোলিও বানাইছে, গিগ ক্রিয়েট করছে। So this is the first step of showcasing your skills. If we'll go Upwork, so let's see in Upwork. Uh, the difference between Upwork and Fiverr, Upwork এ আপনি ফিক্সড প্রাইস জব করতে পারবেন, আবার আওয়ারলি জবও করতে পারবেন, এবং এখানে মানে কম্পারেটিভলি ফ্রিল্যান্সিং ফাইবার মার্কেটপ্লেসের ক্লায়েন্টের চেয়ে আপওয়ার্ক মার্কেটপ্লেসের ক্লায়েন্টরা একটু বেশি পে করে আপনার সার্ভিসের জন্য। আরো প্রায় 155 প্রজেক্ট কমপ্লিট করছে। For example, I'll be product sourcing agent from Alibaba in China. So, over Pakistan. বাংলাদেশি নাই বললেই চলে। Professional product sourcing agent with 3+ years of experience working with all type of business owners and stuffs. Okay. ও এখানে ওর এই যে প্রোডাক্ট গুলো দিয়ে ওর একটা পোর্টফোলিও সাজাইছে। সরি, হারুন ভাই, ফাইবারে কি কার কত ইনকাম টোটাল, এটা কি শো করে? ফাইবারে আসলে ডিরেক্টলি ইনকামটা শো করে না, তবে রিভিউ দেখে একটা আইডিয়া করা যায়। যেমন ধরেন ওর কতগুলা আওয়ারলি বা গিগ খোলা আছে, ওই গিগুলো এভারেজ প্রাইস কত আর তার কতগুলো রিভিউ, তার মোটামুটি 10টা অর্ডারে সে 4টা বা 5টা রিভিউ পায় সাধারণত। মনে করেন আপনি যদি 10টা অর্ডার কমপ্লিট করেন, অন এভারেজ 4টা বা ম্যাক্সিমাম 5টা রিভিউ পাবেন। আর ওর এভারেজ গিগ প্রাইস যদি দেখেন, মিনিমাম যে গিগ প্রাইস ওটাতে এভারেজ গিগ প্রাইস যদি ধরেন, তাহলে আইডিয়া করতে পারবেন যে ওর এভারেজ আর্নিং কেমন। ও 155 রিভিউস ফর দিস গিগ পাইছে $20, তাহলে কি $2000? না, ওরকম না, তবে দেখা যায় যে এটা তো হচ্ছে মিনিমাম সে যখন কন্ট্যাক্ট করে ক্লায়েন্টের কাছে কোনো কোনো একটা প্রজেক্টে সে $2000 ইনকাম করে। তো এটা জাস্ট একটা আইডিয়া যায় তার এভারেজ অর্ডার রেশিও। একজাক্টলি আর্নিংটা আইডিয়া করা যায় না ফাইবারে। আর ফাইবারের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হয়ে যায় বাইরে। আমি দেখছি যে ফাইবার থেকে যেসব ক্লায়েন্টগুলো পাই, ফাইবার আপওয়ার্ক, এটা বাইরে নিয়ে জায়গা, ওখান থেকে এবারে তো ওটা তার কোথাও কম্পিটিশন নেই। সো এখানে যদি আমরা দেখি প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইউনাইটেড স্টেটের একজন $45 পার আওয়ার সে চার্জ করে। এটা দেখি চাইনিজদের একটু ডিমান্ড বেশি।
কারণ অনেক সাপ্লায়ার, অনেক ক্লায়েন্ট হচ্ছে চায়না তে যারা আছে, চাইনিজ সিটিজেন যারা আছে ওদেরকে বেশি প্রেফার করে চায়না থেকে প্রোডাক্ট এক্সপোর্টের ক্ষেত্রে, অথবা যারা চায়নায় থাকে, চায়নার সাপ্লায়ারদের সাথে ভালো কানেকশন থাকে তাদেরকেও। সো ও প্রায় 1 কোটি টাকার মতো ইনকাম করছে, 6,000 ঘন্টা কাজ করছে। টপ রেট প্লাস, আমার টপ রেটের প্লাসটা চলে গেল ইনএক্টিভ থাকার কারণে। ও আচ্ছা, আমি তো দেখি প্রথম পেজের দিকে আসি, এই যে আমাকে দেখা যাচ্ছে বেশি না, আমার মাত্র 30K এর মতো। কম্পারেটিভলি আমার রেটই মনে হয় কম, আর এখানে বেশিরভাগ এক্সপার্ট যারা আছে, এই যে একদম $90 পার আওয়ার, হচ্ছে কোথা থেকে, ভিয়েতনাম থেকে। ভিয়েতনামেরও অনেক ডিমান্ড। অগাস্টিন ও $90 পার আওয়ার চার্জ করে, ও প্রায় 1 কোটি টাকার উপর। ওকে, প্রকিউরমেন্ট এক্সপার্ট সোর্স, এখানে ওর যদি প্রোফাইলটা দেখি, পোর্টফোলিও তো একটা দিছে, শুধু ভিয়েতনাম বেসড কাজ করে, অনেক কিছু করে। বাংলাদেশ বেস যারা গার্মেন্টস আছে তারা এরকম প্রোফাইল ক্রিয়েট করে, গার্মেন্টস এক্সপার্ট যারা আছেন তারা কিন্তু এই কাজ করতে পারে, যে শুধু বাংলাদেশি যে গার্মেন্ট প্রোডাক্ট আইটেম সোর্স করে দিতে পারবেন, এই ধরনের কিছু, অথবা বাংলাদেশি যে কোনো আইটেম, এটা দিয়ে আপনারা এরকম পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। যে ও বিভিন্ন প্রোডাক্ট যেগুলো সোর্স করছে এগুলো সব একটা ধারণা দিচ্ছে। এটা হচ্ছে ফিলিপাইনের এটাও আছে। $20,000 2 ঘন্টা কাজ করছে, 10টা জবে মাত্র, এখানে অনেকটা ইনকাম করবে। সো এখানে মানে আপওয়ার্কে এটা একটা সুবিধা যে আপনি স্কিলড হইলে ভালো চার্জ করতে পারবেন, এবং ক্লায়েন্টরা সেরকম চার্জ দেয়। দেখা যাচ্ছে $15-20, এটা ক্লায়েন্টের জন্য তেমন কিছু না আওয়ারলি যদি চিন্তা করি, অথবা পার প্রজেক্টে $200-300 মিনিমাম দেয়। এই যে দেখেন, $50 পার আওয়ার চার্জ করে। ও তো দেখেন প্রায় 4 কোটি টাকার উপর ইনকাম করছে। সিডোনিয়া। সো দিস ইজ দ্য থিং, এখানে আমরা এক্সপার্টদের ইয়ে দেখলাম। আমি এখানে এইটা দেখানোর একটা রিজন হচ্ছে পোর্টফোলিও যে আমরা ক্রিয়েট করতে হয়, যেমন আমি আমারটা একটু শো করি তাহলে জিনিসটা আরো ইজি হবে। আচ্ছা, ক্লাস কি আপনাদের বোরিং লাগতেছে? কারো যদি বোরিং লাগে বলেন। এটা স্লো কাজ করা। তো এখানে আছে। ইজি একটা জিনিস। ফর এক্সাম্পল, আমি আমার
মনে করেন এটা একটা প্রোডাক্ট, আমি এটা কাজ করছি। সো এটার একটা স্পেসিফিকেশন সহ এটার প্রাইস, এখানে প্রাইসটা নাই, এখানে স্পেসিফিকেশন এটা দিয়ে আমি কি করব, এই যে এখানে একটা কোটেশন, হ্যাঁ এই কোটেশনটা আমি যখন কালেক্ট করলাম, তো এটা কালেক্ট করে এটা যখন আমি করছি, সো এই যে শুধু আমার একটা বাইরের ক্লায়েন্টের, এই ক্লায়েন্টটা ছিল আমার আপওয়ার্ক ক্লায়েন্ট, বাট ফর সাম রিজন তাকে হোয়াটসঅ্যাপের বাইরে, সে হোয়াটসঅ্যাপের সাথে তার সাথে কমিউনিকেশন হতো, সে আমাকে আপওয়ার্কের বাইরে এরকম একটা প্রজেক্ট দেয়, সে শুধু এই ড্রাই কুলারটা প্রাইস বের করে দেয়। সো এই ড্রাই কুলার সাপ্লায়ার খোঁজা থেকে শুরু করে প্রাইসিং হতে আমার তার সাথে কাজ করা লাগছে 2 থেকে 3 সপ্তাহ, স্পেসিফিকেশন অনুযায়ী সাপ্লায়ার খোঁজা বের করা। সো ও তো মানে প্রতি সপ্তাহে তার সাথে আমার কন্টাক্ট ছিল হচ্ছে অ্যারাউন্ড কত, উইকলি $275 সামথিং লাইক, $300। সো আপনার 3 সপ্তাহে কত, $900 সে আমাকে পে করছে, জাস্ট আমি এই ইয়াটা করছি। সো এখন এই কাজটা সিম্পল, বাট ওদের কাছে এই $900 নাথিং, হ্যাঁ বলতে গেলে। আর এবং ওদের সময়টা নাই যে সাপ্লায়ার খুঁজে, একটু ড্রাইভ কুলার অনেক অর্ডার করছে, 15-20টা ইউনিট অর্ডার করছে। সো এরকম পে আপনার এটা আমাদের জন্য অনেক বেশি হইলেও ওদের কাছে এটা খুবই সিম্পল পেমেন্ট। বাট আপনি যদি ভালো একটা ক্লায়েন্ট, রাইট ক্লায়েন্ট পান, and if you can communicate with, if you can make a good relationship with the client, so you can earn these types of amount easily. It's just depend on you how to like showcase your skills, and other stuff, and your behavior matter sometimes uh, for the client, and clienটের সাথে যদি ভালো একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন, সো he will be he'll give you repeated projects. ওকে, সো আমি এখানে আমার প্রোফাইলটা শো করতে গেছিলাম, কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন? আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করার পরে এই জায়গায় এই যে প্লাস, যখন প্লাসটা দিবেন, after giving all the description and other stuffs, আপওয়ার্ক একটা লোড হোক, তার আগে আমি এখানে গিগস এ যদি আমি যাই, ফাইবারে গিয়ে ফাইবারে বলে গিগস, আর আপওয়ার্কের ভাষায় সেটা বলা হয় পোর্টফোলিও। আপওয়ার্কে আবার আরেকটা অপশন আছে প্রজেক্ট ক্যাটালগ, সেটাও করা যায়। প্রজেক্ট ক্যাটালগটাই হচ্ছে আপওয়ার্কে এই ফাইবারের গিগ। সো ফাইবারে আমি কাজ করি না বললেই চলে, দুটো প্রজেক্ট করছিলাম ফাইবারে। যে কাজ আমি মনে করেন এই যে বললাম $700-800 কামাইছি, সেই কাজের জন্য আমাকে ফাইবারে অফার করে $20 $30। সো আমি আর আসলে কথাই বলি না, বাট বিগিনারদের জন্য ইটস ওকে। আর আপনার এখানে ফাইবারের ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি গুলো ফলো করলে সো ইউ ক্যান গেট রাইট ক্লায়েন্ট এন্ড ক্যান আর্ন
বিগ অ্যামাউন্ট অফ মানি, এই যে হারুন ভাই বললেন যে আসলে বাইরে নিয়ে যাওয়া, বাইরে নিয়ে যাওয়ার পরে ওদের সাথে মানে লং টার্ম কাজ করার অনেক অপশন চলে আসে। সো এখানে ফাইবারে ক্রিয়েট এ নিউ গিগ দিয়ে এখানে করতে হয়। আর এই যে এখানে এটা এখন লোডিং, আচ্ছা ক্রিয়েট এ ওয়ান, মনে হয় কি আরো করা যাবে না, নেই 6টা আছে এই জন্য। এই যে পোর্টফোলিও প্রজেক্টের ক্ষেত্রে অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট, এখানে পিকচার দিতে হবে। এই যে প্রজেক্ট টাইটেল যেমন সোর্সিং ফ্যাশন আইটেম, ঠিক আছে, ফ্যাশন আইটেম, কমপ্লিটেড রিলেটেড স্পেশালাইজ প্রোফাইল, ওকে, যদি থাকে এখানে একটা অপশন থাকবে। তো এইভাবে করে করে সিলেক্ট টেমপ্লেটটা অ্যাড করবেন। এটা যখন আপনার অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টে যখন আপনার অপশন ইয়া হবে তখন আপনি একটা একটা করে এই পোর্টফোলিও গুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে ক্রিয়েট এ নিউ গিগে আপনার ইয়াটা নাই, এখানে জাস্ট এই যে যেমন এটা আমি ক্লিক করলাম, এটা যদি আমি একটু দেখি এডিটে যাই, আচ্ছা এটা এডিটে গেলেই তো দেখাতে পারতেছি। এই যে আই উইল বি বেস্ট প্রোডাক্ট সোর্সিং এজেন্ট সাপ্লাই চেইন ম্যানেজার, ঠিক আছে। সো এখানে এটা করার পরে আপনি এখানে আপনার সার্ভিস টাইপ প্রকিউরমেন্ট ভেন্ডর ম্যানেজমেন্ট, হ্যাঁ, পজিটিভ কিওয়ার্ড, এই যে আপনার কিওয়ার্ড গুলো দিলেন সাপ্লাই চেইন প্রকিউরমেন্ট রিলেটেড, এরপর সেভে যাবেন। ওকে, সেভ যাওয়ার পরে হচ্ছে প্রাইসিং, এখানে এই যে প্রাইসিং, এই যে যেমন কনসালটেশন আপনি দিলেন, এখানে কনসালটেশন এটা আমি করতেছি না কারণ এটা সো কনসালটেশন 5 সাপ্লায়ার ডিলার অথবা ম্যানুফ্যাকচারার অথবা ম্যানুফ্যাকচার কন্ট্যাক্ট ওয়েবসাইট এন্ড অ্যাড্রেস লিস্ট প্রোভাইডিং 3 days ডেলিভারি, এটার জন্য আমি $150 চার্জ করছি। সো এটা দেখেই আমাকে আসলে পরে দেখা যায় ক্লিক করেন, ঠিক আছে, এখানে $10 $20 দিয়ে দিলে হয়তো করতো। সো আরেকটা বিষয় হচ্ছে এটা করার পরে হচ্ছে এখানে আপনার বেসিকে আপনার সার্ভিস কি দিবেন, স্ট্যান্ডার্ডে আপনার কি দিবেন, লাইক 3 সাপ্লায়ার 1 প্রোডাক্ট কন্ট্রাক্ট, লাইক এভাবে করে আপনি যখন অন্যদের প্রোফাইল গুলো দেখবেন তখন আপনার একটা আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি কিভাবে এখানে পোর্টফোলিওটা ক্রিয়েট করতে হয়। ওকে, ওকে, এরপরে ডেসক্রিপশনে আপনি আপনার সম্পর্কে বলবেন, ঠিক আছে, এখানে আমি আমার কিছু বললাম। একটা জিনিস হচ্ছে ডেসক্রিপশনের ক্ষেত্রে একদম কারো থেকে দেখে কপি পেস্ট করবেন না। সো আপনার যেটা স্কিল আছে সেই অনুযায়ী ডেসক্রিপশনটা দেওয়ার চেষ্টা করবেন, আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন এবং কি সলিউশন দিবেন সেইগুলো সম্পর্কে ইয়া করা যাবে। এন্ড দেন হচ্ছে রিকোয়ারমেন্ট এবার আপনার ফাইবার কোশ্চেন, এখানে কোশ্চেন গুলা আপনার কি জানার আছে ক্লায়েন্ট থেকে সেগুলো অ্যাড করতে পারবেন। এন্ড দেন gallery. So gallery you can add 3 sample pictures. So by that way, you can publish your gig in the Fiverr. Okay, so you need to put the like SEO friendly keyword, procurement supply chain keyword for that profile making. Okay, and then Upwork. You know, only making the portfolios or something like that is not enough. There's a lot of things are there. Okay, it's all about communication, understanding the requirements of the client, and it's just, you know, basic. Anyone can upload a gig, anyone can upload their profile on the Upwork, but it doesn't mean that you will get a job, because you need to follow some, you know, steps, and
this long-term, long-term procedure, and from the very beginning, you need to be, you need to make yourself online in Fiverr, in Upwork. You need to, submit a good proposal, okay, based on the job requirement and job description. The Upwork profile is so slow. And then say, when you see save and preview, so when you upload all the information and all the pictures that you have, then the profile show like that to the clients. It will be shown like that to the clients. This is the thing. Okay. And if, for example, if in Upwork, finding software and hardware seller in India for a defense project, so I did that project. So based on that, I just like create my portfolio there, this portfolio, and I just put the file on that portfolio, and then that's it. This is the way showcasing your portfolios. So you can make 7-8 average portfolios for your profile, and you need to make some project catalog, which is gig in a Fiverr, and then others is like BD. If you are used to with using BD jobs like job portfolios, the same thing. So you need to put all the information here, your school, college, your job experience, or if you have any certification, so you can upload here. So this is the basic, and what else? For job, if you want to, apply on the job. So suppose finding supplements on Amazon for jogging syndrome, something new. Budget $30. Okay, finding supplements on Amazon. Yeah, I'm looking for a guy that will find links to product mentioned in this video. It's needed for jogging syndrome treatment. You should link to most highly rated products. Links on it's like kind of product research job, market research, market analysis. Why is budget $30? I don't know, but just after, okay, if I offer $30 for this task, okay, maybe it's small job, 1 hour, 2 hour job. If this job will take 1 hour, so $30 fair enough. Supply planner and inventory manager, Netherlands. So who have experience in inventory management, logistics, they can apply. But you need to make your portfolio, it's like professional. Just making the portfolios and then just jump on the bidding the jobs. You never get a single job. Including rising talent is 90%. Okay, so
location you're being recommended in China. Okay, so maybe you cannot, if they specify the location and excluding Bangladesh, so you cannot beat here. Production from Bangladesh. Wow. Hello, I'm looking for someone to help me to design and produce an item from Bangladesh and to help is ship it to the UK. Please let me know if you can help. Okay. Skill and expertise. Interviewing to already started. Invite. He just sent invited two, and he's taking interview from the 2 person. Okay. There is a inventory analyst. Dropshipping sourcing agent needed for e-commerce business. So there's this types of job you'll find here, and you need to bid. For example, you are inventory analyst, and then apply now. So you need to apply here with a nice cover letter. So based on cover letter, you'll find different jobs. So based on that job, you need to express your expertise. For example, they're giving you a project which is related with technical item sourcing. So there you can write a cover letter that you know this item, or you have good connection with the suppliers, so you can find out this. You can research before submitting those job proposal. So when you find some suppliers, you can just give some link of those suppliers, and this is the suppliers I can collect the quotation. So please check the suppliers, and let's have a Zoom call for more detailed discussion. In the meantime, you need to express your, you need to show your experience and skills and what extra value you can add. So you can put all those together in the cover letter. So here, hourly rate, you can put your hourly rate here. You need to put the cover letter here, and attachment. In the attachment, you need to like add your some documents if you do, if you have. So you can add the documents here, so client can understand that you are the experience in this field. So who are not experienced, so there is some strategy. Okay, you need to do some pre-work. Okay, you need to find, you need to communicate with suppliers, you need to get some quotations. So there is some so it is long discussion, but if you want to, if you are totally new, you don't have any documents, so if in that case you need to face some obstacles with the suppliers, because client always justify you by your proposal or by your portfolios, by your documentation work. So make sure that you're providing all these things before submitting the job, submit on the job. So, is there any question? So, do you clearly understand actually how to start and how to making portfolios? If you have any question, you can ask. ভাই আসলে প্রথম স্টার্ট করলে এটাতে কি পরিমাণ টাইম দেওয়া লাগবে বা It's up to you. এখন আপনার যদি একটা পোর্টফোলিও এবং সবকিছু ডেসক্রিপশন দিয়ে আপনার যদি মনে হয় যে 1 সপ্তাহের মধ্যে আপনি করতে পারবেন, হ্যাঁ সেটা আপনার হতে পারে। আবার অনেক সময় 1-2 দিনের মধ্যেও করা যায়। এবং এটা করার পরে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, টাইমটা লাগবে কি আপনার পোর্টফোলিও প্রোফাইল মেকিং করার কথা বলতেছেন? না ভাই, মনে করেন আমি যদি মানে সেকেন্ড অপশন হিসেবে জবের পাশাপাশি করতে চাই, এরকম কি করা যায় কিনা? হ্যাঁ অবশ্যই যাবে, কারণ এই যে ফিক্সড প্রাইস জবের কথা বলতেছি। সো ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল যে 3 দিন 6 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে আপনি করে দিবেন। সো আপনি জব করার পরে এটা হচ্ছে আপনি রাতে বসলেন অথবা
ফ্রি টাইমে আপনি যখন সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করে হোয়াটসঅ্যাপ করে আপনি কোটেশনটা কালেক্ট করলেন, স্যাম্পল গুলো কালেক্ট করতেছেন, এটা জাস্ট কমিউনিকেশন করতেছেন, এবং আপনার যখন একটা মাইলস্টোন কমপ্লিট হচ্ছে সেই অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে পেমেন্টটা ডিসবার্স করে দিবে। আর আওয়ারলি হলে মনে করেন সপ্তাহে আপনাকে বললো যে সপ্তাহে 10 ঘন্টা 12 ঘন্টা করতে, সো নট ম্যান্ডেটরি যে এই টাইমের থেকে এই টাইম করতে হবে। এটা যদি এরকম থাকে তখন একটু সমস্যা, যে রাতের 9টা থেকে সকাল 5টা পর্যন্ত করতে হবে ফুল টাইম জব, তখন সেক্ষেত্রে একটু সমস্যা। কিন্তু যদি বলে সপ্তাহে 12 ঘন্টা, এখন এই 12 ঘন্টা আপনি পুরো একদিনে 12 ঘন্টা করে দিতে পারেন, আবার প্রতি সপ্তাহে 2 ঘন্টা করে 12 ঘন্টা করতে পারেন প্রতিদিন। সো এটা আপনার উপর। এখানে রেজাল্ট দরকার। সো আপনার রেজাল্টটা হচ্ছে কিনা, আপনি পাচ্ছেন কিনা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝে সেই অনুযায়ী আপনি প্রজেক্টে সাবমিট করতে পারতেছেন কিনা, দিস ইজ দ্য ম্যাটার। ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ভাই মানে আমার এখানে স্কোপটা কি জাস্ট কোটেশনটা দেওয়া পর্যন্তই কি, না ইন না, কেস যদি ডেলিভারির কথা বলে সেক্ষেত্রে আমি কি করব, যে ক্লায়েন্টের সাথে সাপ্লায়ারের কানেক্ট করায় দিব বা এরকম কিছু, না মানে আমার ইয়েস, স্কোপটা? হ্যাঁ, আপনি কোটেশনটা কালেক্ট করার পর ক্লায়েন্ট বললো যে হ্যাঁ এবার ডেলিভারির ব্যবস্থাটা করো লজিস্টিক্স, তখন লজিস্টিক সাপোর্টটা আপনি খুঁজবেন, কারা লজিস্টিক সাপোর্ট আপনাকে দিতে পারবে। তারপর আপনি কমিউনিকেশন করলেন, আপনার প্রায় আপনার প্রোডাক্ট ইনফরমেশনটা ওদেরকে সাবমিট করার পরে আপনি যখন বুঝবেন যে আপনার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছে লজিস্টিক্স কোম্পানি, এবং সেখান থেকে প্রাইস দিবেন, এবং যদি প্রাইসটা ওকে হয় ক্লায়েন্টের কাছে, যদি মনে হয় যে ইজ ভ্যালিড, তখন আপনার ওই যে ডিডিপি যদি বলে তাহলে সেই ডিডিপি সার্ভিসের ব্যবস্থা করতে হবে। আর যদি বলে না এয়ারে ডিএইচএল অথবা ফেডএক্স এর যে কোনো মাধ্যম, তখন ওদের সাথে কমিউনিকেশন করে আপনি সেই ডেলিভারি ব্যবস্থা করে দিতে হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। এই যে, সো আর কারো কোনো কোয়েশ্চেন নাই? হ্যাঁ, হাসান ভাই বলেন, আমাদের হাসান সাইফুল ভাই। হ্যাঁ মাসুর ভাই, আহ, আমি অ্যাকচুয়ালি আমি তো এই ফিল্ডে এখনো কাজ শুরু করিনি, বাট আই এম প্ল্যানিং টু স্টার্ট। বাট আমার যেটা আমি ধারণা করছি, ধরেন আমি কোনো ক্লায়েন্ট কোনো একটা কাজ দিতে চাইলে সে হয়তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স চাইবে ইন ফ্রিল্যান্সিং সেক্টর। বাট আমার যদি আমি এই সেক্টরে একেবারে নতুন হই, আই মিন ফর দ্য ফ্রেশার্স, আমি কিভাবে কনভিন্স করবো আমার ক্লায়েন্টকে যে আই এম এক্সপার্ট, আমি তোমাকে এই কাজটা করে দিতে পারবো, মানে তাকে কনভিন্স করার ইয়েটা কি? কারণ সাধারণত ওরা তো চায় এক্সপেরিয়েন্স কাউকে দিয়ে কাজটা করাতে। এই ক্ষেত্রে মানে আপনার পরামর্শটা কি? দেখেন, আমরা সবাই যারা স্টার্ট করে ফ্রিল্যান্সিং, যারা স্টার্ট করবে, আমার এক্সপিরিয়েন্স থাকুক না থাকুক, তার কাছে আমার প্রোফাইলটা কিন্তু একদম নতুন হিসেবেই শো করবে। হুম, কারণ আমার কোনো রেটিং নাই, রিভিউজ নাই, কিছু নাই, যেখানে অন্যান্যদের আহ মানে বিগ অ্যামাউন্ট তারা আর্ন করছে, হুম, হান্ড্রেডস অফ ক্লায়েন্টস তারা ডিল করছে। সেক্ষেত্রে আমি যখনই স্টার্ট করবো তখন আমার এক্সপিরিয়েন্স থাকলেও আমার নতুন। সো এখানে আমার মেইন কাজটা হচ্ছে প্রথম ক্লায়েন্টটা পাওয়া। হ্যাঁ, প্রথম ক্লায়েন্টটা পাওয়া এবং সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝে তাকে প্রজেক্টটা ডেলিভার করা। এখন আমি যে কাজটা পারি, আমাকে কিছু স্যাম্পল ওয়ার্ক আমাকে নিজে করে নিতে হবে। ওই স্যাম্পল ওয়ার্ক গুলোই দিয়ে আমি তো পোর্টফোলিওটা সাজাবো। সাজানোর পরে তখন ক্লায়েন্টকে আমি বলবো যে দেখো আমি স্ট্র্যাটেজিতে এই ওয়েতে কাজ করি, এভাবে করেই কাজ করে আমি তোমার কাজটা এভাবে করে করতে পারবো। সেটা যখন আপনি বুঝতে সক্ষম হবেন, সো দেয়ার ইজ সাম স্ট্র্যাটেজি। সো তখন আপনার ক্লায়েন্ট যখন কনভিন্স হবে, তখন ক্লায়েন্ট আপনাকে অবশ্যই প্রজেক্টটা দিবে, তখন আপনি কাজটা করতে পারবেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এই আর ক্ষেত্রে কারো? মানে আমার যেটা, আই এম সরি টু ইন্টারাপ্ট অ্যাগেন। না, বলেন। এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমার যে কারেন্ট এক্সপিরিয়েন্স আছে, সাপোজ আই বিন ইন সোর্সিং সিন্স 2013, আমি আমার একটা লম্বা সময় একটা অভিজ্ঞতা আছে, মানে আমার বর্তমান যে এক্সপিরিয়েন্স এটা কি আমার পোর্টফোলিওতে আমি হাইলাইট করব? ইজ দ্যাট? হ্যাঁ, হ্যাঁ, করতে পারেন অবশ্যই। আচ্ছা আচ্ছা, মানে ওইভাবে আমি ক্লায়েন্টকে তাদের কনভিন্স করবো যে দেখো আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এটা করে দিতে পারবো, এটাই, হুম, তাই তো? রাইট, রাইট। ওকে ওকে, আই গট দ্য পয়েন্ট, থ্যাংক ইউ। So, thank you, Jalil, as well.
এখন আজকের মতো তাইলে আমি এখানে শেষ করি। সো যারা আমার সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা ক্লাসটা এনজয় করছেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, হ্যাভ এ নাইস ডে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে কোয়েশ্চেন করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ভাইয়া আমার একটা আসসালামু last আলাইকুম। হ্যাঁ, তারেক ভাই বলবেন? জি ভাইয়া, আমি হ্যাঁ, বলেন। বলতে চাচ্ছিলাম যে মার্কেট প্লেস থেকে বাইরে গিয়ে যখন সাপ্লাইয়ের সাথে আমরা কাজ করি, তখন ওই পেমেন্ট সিকিউরিটিটা বা ট্রাস্টের জায়গাটা কিভাবে তৈরি হয়? মার্কেট প্লেসের বাইরে? জি। মার্কেট প্লেসের বাইরে যখন আপনি কাজ করবেন, যে কোনো কাজের জন্য আসলে অ্যাডভান্স পেমেন্টটাই নিতে হয়। সো ফর এক্সাম্পল, যখন কোন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, একটা অ্যামাউন্ট অ্যাডভান্সটা নেবেন। যখন আপনি অ্যাডভান্সটা যে মিনিমাম অ্যামাউন্ট, ক্লায়েন্টকে এটা বলবেন যে দেখো এটা একটা ট্রাস্টওয়ার্থির বিষয়, আমি তোমাকে সার্ভিস প্রোভাইড করার জন্য রেডি আছি, সো আমাকে একটা অ্যামাউন্ট দাও, যেটা অন্তত মিনিমাম অ্যামাউন্ট, যাতে আমি কাজটা শুরু করতে পারি। আমার এন্ড থেকে ট্রাস্টওয়ার্থিনেস তুমি একটা মিনিমাম, সো যদি মিনিমাম অ্যামাউন্ট আপনাকে দেয়, 1 সপ্তাহ কাজ করলেন, 1 সপ্তাহ পরে আপনার পরবর্তী কাজটার টাকাটা দিবে। যখন এভাবে দিবে, পরের সপ্তাহের কাজ মনে করেন একটা অ্যামাউন্ট দিল না, 1 সপ্তাহ কাজ করে দিলেন, তাহলে 1 সপ্তাহ হয়তো আপনার পেমেন্ট না দিলে বুঝে যাবেন সে স্ক্যাম করছে। সো 1 সপ্তাহ আপনার দিতে গেল। আর যদি দেয় তাহলে তো দিলই। হ্যাঁ, আর যদি মানে মিনিমামটাও নিতে পারেন, তাহলে কনফার্ম হয়ে গেলেন যে আপনার ইয়াটা পাবেন। আপনার ভাই Sound একটা আসছে। এক্সপেরিয়েন্স থেকে, মানে আপনি তো অনেকদিন ধরে কাজ করতেছেন, সেই এক্সপেরিয়েন্স থেকে জানতে চাচ্ছিলাম যে বাইরের সাপ্লাইদের আসলে কাজটা কেমন, ওদের মোরালিটিটা কেমন? ওরা কি সাধারণত তাদের শেষে লাস্ট যে পেমেন্ট গুলো থাকে ক্লিয়ার করে, বা আপনি কি কখনো ফেস করেছেন এরকম যে যারা হচ্ছে যে কথা দিয়ে কথা রাখেনি, বা এরকম কি হচ্ছে কিনা আপনার সাথে, বা এক্সপেরিয়েন্সটা কিরকম? মানে সাপ্লায়ার নাকি ক্লায়েন্ট? ক্লায়েন্টের কথা বলতেছি। ক্লায়েন্ট এখনো পর্যন্ত আমার এরকম হয়নি, আলহামদুলিল্লাহ। ওকে, অলমোস্ট সবাই ট্রাস্টওয়ার্দি থাকে, তাহলে মোটামুটি রিয়েলি থাকে আসলে প্ল্যাটফর্মে আসে। এটা আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্টটা কোনটা আসলে স্ক্যাম। আপনি করতে করতে আপনি বুঝে যাবেন যে কিছু ক্লায়েন্ট যে রিয়েল কিনা, ক্লায়েন্ট আসলে মানে অথেন্টিক কিনা, এটা দেখার ওদেরকে বোঝার কিছু ক্রাইটেরিয়া আছে। সো এগুলো যদি আপনি ফলো করেন, আপনি বুঝতে পারবেন যে ইয়েস, দে আর ওকে। আর যদি ক্লায়েন্ট স্ক্যামার হয়, তাহলে হয়তো আপনার 1-2 দিনের, 3 দিনের অথবা 4 দিনের কাজের টাকা আপনি পেলেন না। হ্যাঁ, তাহলে আপনি বুঝে গেলেন যে এটা স্ক্যামার। আর আপনার যখন ক্লায়েন্টের একটা ভালো পোর্টফোলিও থাকবে, ক্লায়েন্টেরও কিছু পোর্টফোলিও থাকে, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই ক্লায়েন্ট হচ্ছে একটা রিয়েল ক্লায়েন্ট। হ্যাঁ, সেটা তার ব্যাকগ্রাউন্ড গুলো, তার ইয়াগুলো, সো আপনি তখন এগুলো দেখে বুঝতে পারবেন যে ওর সাথে কাজ করা যাবে কি যাবে না। কিছু ক্রাইটেরিয়াস আছে আর কি। Okay, Master Roy, thanks for your time, and thanks for a wonderful evening. Thank you very much, Bhai. Okay. It's my pleasure. আরেকজন কোয়েশ্চেন করতে চাইছিলেন, তফাজ্জল? জি, আসসালামু আলাইকুম মাসুর ভাই। ওয়ালাইকুম সালাম। আমি সরি, আসলে আপনার হ্যান্ড রাইজ করি না, আমি আমার মোবাইল থেকে তো আপনার ডেডিকেট আনমিউট করে কথা বলতেছিলাম, সরি ফর দ্যাট। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আপনার ক্লাসটা আমি শুনলাম অনেকক্ষণ, ভালো লাগলো অনেক। আসলে আমি হচ্ছে আপনার রিক্রুটমেন্ট নিয়ে কাজ করতেছি আজকে প্রায় 8 বছর। তো আমি আপনার আপওয়ার্কেও কাজ করেছি, আপওয়ার্ক অফিসিয়াল এমপ্লয়ি ছিলাম মোটামুটি আপনার বছর খানেক। পরে নিজে কুইট করছি, কারণ জব ভালো লাগে না, ওই জন্য কুইট করছি। যাই হোক, এখানে আপনার অনেকজনের কোশ্চেন ছিল, তো ওটা আপনি যদি একটু অনুমতি দিতেন একটু ক্লারিফাই করতাম আর কি। যেমন এক ভাইয়ের প্রশ্ন ছিল যে আপনার, যে উনি তো নতুন, তাহলে উনি কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করবে, কিংবা ফার্স্ট অর্ডারটা উনি কিভাবে পাইতে পারে। হ্যাঁ, আমি আসলে আপওয়ার্কের ইনসাইড থেকে জানি, তো হয়তো আমার টিপসটা ওনার হয়তো হেল্পফুল হইতে পারে, সেই জন্য বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ, বলেন। জি, আসলে আপওয়ার্ক ইন্টারফেসে যখন একজন ক্লায়েন্ট, এটা আপনাদের আমি এক্সপেরিয়েন্স সরাসরি দিই আপনাদেরকে। যেমন আপনি চাইলে তো একটা আপওয়ার্ক ক্লায়েন্ট খুলতে পারেন, যদি আপনার একটা ক্রেডিট কার্ড থাকে, আপনি নিজে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো ক্ষেত্রে সুবিধা হবে কি, যখন আপনি কোনো একটা জব পোস্ট করলেন ট্রায়াল বেসিস, আপনি প্রথম ফ্রিতে করতে পারেন হয়তো। এখন আমি জানি না, আসলে আমি দেখো মার্কেট প্লেসে খুব বেশি অ্যাক্টিভ না। তো আপনি যখন পোস্ট করবেন জব, ওখানে আপনার কাছে অ্যাপ্লিকেশন আসবে। আপনি যখন অ্যাপ্লিকেশন আসবে, আপনি সিরিয়াস মাইন্ডলি জবটা পোস্ট করবেন। যদি আপনি জানেন যে আপনার জবটা আপনি ফেক জব পোস্ট করছেন, আপনি এটা থেকে কোনো কাউকে হায়ার করবেন না। আপনার গোল হচ্ছে যে আপনি এখান থেকে সাইকোলজিতে বোঝার জন্য, ক্লায়েন্ট সাইকোলজি। আপনি একটা জব পোস্ট করলেন যে আপনি যে ধরনের কাজই করতে চাচ্ছেন, ওই ধরনের আপনি একটা ক্লায়েন্ট হয়ে জব পোস্ট করলেন।
এগুলো অ্যাপ্লিকেশন গুলো আসলো অনেকগুলা, আপনার কোন অ্যাপ্লিকেশন আপনাকে কনভিন্স করতেছে? ফার্স্ট অফ অল ডেফিনেটলি আপওয়ার্কের রেটিংস আর বেশি, যে টপ রেট সে আপনাকে কনভিন্স করবে আপনার প্রথম ভিউতে। বাট সেকেন্ডলি অ্যাকচুয়ালি আপনার যারা আপনার ওখানে আনসার গুলা যে দিচ্ছে, ক্লায়েন্ট অনেক সময় কি করে যে টপ রেটটাকে স্কিপ করতে চায়। কেন করতে চায়? কারণ সে জানে টপ রেট অলরেডি মার্কেটে হাই ডিমান্ড, সে অলরেডি অনেকগুলো জব সে করতেছে। অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে কি যে আপনি আসলে রিল্যাক্স কাউকে চাচ্ছি এবং বাট এক্সপেরিয়েন্স, তো সেক্ষেত্রে ওরা খুব সিরিয়াসলি প্রশ্নগুলো রিভিউ করতে থাকে। আমিও আপওয়ার্কে হায়ার করি, আমি এক স্ট্র্যাটেজি ফলো করি। তো দেখা যাচ্ছে আমি যখন টপ রেট স্কিপ করতে চাই, তখন আমার নেক্সট গোল থাকে যে কি যে আসলে খুব ভালোভাবে আমাকে আনসারগুলো করতে পারছে এবং আনসারগুলো আমাকে স্যাটিসফাই করে, আমার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করে, আমি ওদেরকে চান্স দিই। সেটা আমার জন্য, সেটা ওর জন্য না যে ও নতুন ওকে চান্স দিলাম ওটা না। বাট আমার হচ্ছে যে আমি চিন্তা করি যে সে যেহেতু আপনার নতুন, সে এখনো রিল্যাক্স থাকতে পারে এবং আমাকে মেক শিওর করতে হয় যে সে আসলে এক্সপিরিয়েন্স কিনা, সেটা ইন্টারভিউ এবং প্রশ্নের মধ্যে দিয়ে ক্লিয়ার হয়ে যায়। তো জন্য আপনারা যখন যারা নতুন তাদের জন্য অবশ্যই আপনার এই যে আপনি যেটা বলছিলেন কাভার লেটার, ভেরি নাইস ছিল, হ্যাঁ কাভার লেটারটা অবশ্যই, এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে জবের রিকোয়ারমেন্টটাকে এমন ভাবে আপনাকে আনসার করতে হবে যাতে আপনি ক্রাউড আউট হইতে পারেন। যারা টপ রেটেড তারা কিন্তু আসলে অনেকে সিরিয়াস থাকে না, সে ভাবে যে আমি তো টপ রেটেড, যে অ্যাপ্লিকেশনটা করলাম আর কি। আমি দেখছি আমি যখন হায়ার করি টপ রেটেড অ্যাপ্লিকেশন গুলোর কোয়ালিটি, আর যারা নতুন সিরিয়াস যারা আসলে যারা রিয়েল ট্যালেন্ট, যারা এক্সপিরিয়েন্সড, ওদের আপনার অ্যাপ্লিকেশনের কোয়ালিটি অনেক পার্থক্য থাকে। তো ওখান থেকে খুব সহজে পিক করা যায়। তা আমি বলবো যারা নতুন তারা আপনি ওই ক্ষেত্রে একটু ফোকাস দিবেন এবং ওখানে কিছু টেকনিক বের করতে হবে আপনাকে। আপনার ক্লায়েন্টকে আপনি কিছু প্রশ্ন করতে হবে, যে প্রশ্নগুলো ক্লায়েন্টকে বুঝাবে যে আসলে এই লোকটাকে আমার দরকার। যেমন আপনার ক্লায়েন্ট আপনার প্রশ্ন করলো, আপনি যদি এক্সপিরিয়েন্স পার্সন হয়ে থাকেন, অনেক সময় ক্লায়েন্টেরও ল্যাকিংস থাকে ওই নলেজ গুলাতে। যেমন সেটা জব পোস্ট করছে, আমি সোর্সিং এ কিছু চাই না, তারপর আপনাকে আইডিয়া দেওয়ার জন্য বলতেছি যে সে সোর্সিং রিলেটেড কোনো একটা প্রশ্ন করলো, যে কোনো একটা ডিপার্টমেন্টে কিংবা কোনো একটা অপারেশনস এর প্রশ্ন করলো, আপনি যদি এক্সপিরিয়েন্স পার্সন হয়ে থাকেন রিয়েলি, আপনি বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্ট এই জায়গায় উইক, ওর এখানে প্রবলেম আছে। আপনি ওটা ক্লায়েন্টকে ক্লারিফাই করে দিতে পারেন। দেশ আপনাকে এত ট্রাস্ট করবে যে টপ রেটকে এত ট্রাস্ট করবে না। ঠিক আছে, আমি আসলে নিজে তো অনেক ক্লায়েন্ট হান করছি, আমার নিজের ক্ষেত্রে এটা দারুণ কাজ করছে। আমি মূলত কাজ করি হলো আপনার কনস্ট্রাকশন রিক্রুটমেন্ট, আইটি রিক্রুটমেন্ট নিয়ে। বাট আমি গত কয়েক মাস আগে, আমি এখনো জব করি না আপওয়ার্কে, বাট মাঝে মধ্যে একটু ট্রায়াল দিই দেখার জন্য এক্সটেন্টটা আসলে আমার ক্লায়েন্ট অ্যাকুইজিশন সিস্টেমটা কেমন। তো একজন হেলথ কেয়ার রিক্রুটার আমাকে খুব হাই লেভেল একটা জবের জন্য আমাকে, আমি কিন্তু আমার টপ রেট প্লাস ছিলাম যখন রেগুলার ছিলাম, এখন আমার কোনো রেটিংস নাই। ট্রাই করলাম যে আসলে হয় কিনা, দেখলাম আমি যখন বিট করলাম, একটা বিট করছি একটা আনসার আসছে। তো সে আমার মানে কভার লেটার দেখে বুঝতে পারছে যে না এটার মধ্যে আমার যেটা দরকার ওই জন্য পোটেনশিয়ালটা আছে, সে বুঝে এটা, যারা সিরিয়াস বায়ার। তো সে আমাকে প্রশ্ন করার পর আমি ওকে ওর উইকনেস গুলো ধরাই দিলাম, এবং সে আমাকে প্রশ্ন বললো যে তুমি তো তোমার পোর্টফোলিও তো দেখা যাচ্ছে তুমি কখনো আইটিতে কাজ করছো, কনস্ট্রাকশন রিক্রুটমেন্টে কাজ করছো, হেলথ কেয়ার নিয়ে কাজ করো নাই। সেক্ষেত্রে আমার উত্তরটা কি হতে পারে? আসলে আমি হেলথ কেয়ার নিয়ে কাজ না করলে, আমি যদি আমি জানি এক্সপিরিয়েন্স, আমি ফেক পার্সন না, আমি জানি আমি এটা নিয়ে কাজ করছি, হয়তো আমার পোর্টফোলিওতে শো করতেছে না, কিংবা আমার এক্সপিরিয়েন্স আপওয়ার্কের মধ্যে এটা নাই, বাইরে তো আমার আছে। ঠিক আছে, সে যখন আমি ওর সাথে কনভারসেশন শুরু করলাম, যে সে প্রশ্নগুলো করলাম, আমি প্রথমত প্রশ্ন উইকনেস গুলো বের করলাম। দেখো তুমি যে আমাকে বলতেছো আমি হেলথ কেয়ার কোনো সময় জানি না, তোমার প্রশ্নের এই ধরনগুলো আসলে এভাবে না হয় তুমি এই প্রশ্নগুলো করতে, তাহলে আমার এক্সপার্টাইজ থেকে তুমি বের করে আনতে পারতা। তোমার এই প্রশ্নগুলো দিয়ে তুমি যে প্রশ্নগুলো করছো, অ্যাজ এ রিক্রুটার আই ক্যান সাজেস্ট ইউ শুড আস্ক দ্যাট ওয়ে, দেন ইউ ক্যান ট্রেস আউট মাই পোটেনশিয়ালিটি এন্ড এক্সপার্টাইজ। কারণ তোমার এই যে প্রশ্নগুলো, এর উত্তরটা আমার ওটা মিন করতেছে না, আমি এক্সপার্ট কি এক্সপার্ট না। তুমি এই প্রশ্নটা করে আমি উত্তর দিই, এবং তুমি আমাকে এই প্রশ্ন করো, দেন আমার উত্তর এটা। নাও তুমি বলো আমি কি এক্সপিরিয়েন্স নাকি এক্সপিরিয়েন্স না। সে দিলাম কনফিডেন্স, বললাম তোমার সাথে ইন্টারভিউ আসতে চাই, আমাকে স্কেজুল করো। স্কেজুল করলাম, কথা বললাম, সে কনফিডেন্স ওকে হায়ার করলো। বাট আমি বললাম যে আমি এখন আসলে ডিরেক্টলি কাজটা করবো না, আমার টিম সাপোর্ট যদি তোমার লাগে জানাইও, আমি তোমাকে সাপোর্ট দিব। সে বললো আসলে আমার ইন্ডিভিজুয়াল দরকার, আমি এই টিম নিতে পারতেছি না। ওর এখন আমার সাথে আমার এখন রিলেশন আছে, এখন কনভারসেশন হয়। সে বলছে যখন আমার টিম সাপোর্ট লাগবে আমাকে নক দিবে। তো স্টার্টাররা এইভাবে শুরু করতে পারেন ব্যাপারগুলো। এক্ষেত্রে আমাদের এক্সটেন্ট কিন্তু বাড়াবেন, যে আপনি যেই সেক্টর নিয়ে কাজ করতেছেন, যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতেছেন, ওটার একদম সুপিরিয়র লেভেলের নলেজ গুলো আপনি কালেক্ট করার ট্রাই করবেন। দেন তাহলে আপনার ক্লায়েন্টের উইকনেসটা বুঝতে পারবেন। যখন একজন মানুষের উইকনেস আসলে ধরে দেওয়া যায়, সে তখন কনভিন্স হয়ে যায় যে কারো কাছে। এটাই। আর আরেকটা রিকোয়েস্ট ছিল আপনার মাস্টার ভাই, যে রেকর্ডিং দিবেন কিনা আজকে কি রেকর্ডিংটা দিবেন পাবলিকলি? রেকর্ডিংটা আমি ওই যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, এটা থেকে দেখতে পারবেন। আচ্ছা ইনশাল্লাহ। আমি ওইটা বলতেছি কেন, আমার সাথে আমার কাছে অনেকে গার্মেন্টস যারা কাজ করে, এই প্রক্রিউরমেন্টে, তারপর আপনার সাপ্লাই চেইন নিয়ে কাজ করে অনেকে আসে, বাট আমি আসলে ওদেরকে সার্চ করতে পারি না। আমি মানে খুবই মানে আপনার খুশি যে আজকে আপনার এটা জয়েন করছি এবং জানতে পারছি আপনার রিসোর্সটা আমি ওদেরকে শেয়ার করলে হয়তো উপকৃত পারবো ইনশাল্লাহ। কিন্তু আপনি একজন এখানে আপনার পিওনিয়ার, আপনার প্রদর্শক, ভালো একটা কাজ করছেন, যেন ইন্ডাস্ট্রিতে আপনি ইন করছেন। ইনশাল্লাহ যা বাকি যে ভাইরা আছে ওদেরকে এটা শেয়ার করলে হয়তো ওরা ইনশাল্লাহ শেয়ার করবো আপনার রিসোর্সটা। সাউদুল ভাই, জি ভাই।
মাসুর ভাই কিন্তু আমাদের ক্লাস সিএফ এর মেম্বার। আমি আসলে কখনো দেখি নাই, দেখা হয় নাই আমার সাথে। আমি তো মোতাদির সাথে খুব ভালো সম্পর্ক, আমার মোতাদির সাথে যাওয়া আসা আছে, খুব ক্লোজ। আচ্ছা আচ্ছা, মোতাদি এখানে পিয়াতে আইসেন, অফিসে আইসেন, মুরাদপুরে আমার অফিস। আমার অ্যাকচুয়ালি ডিজিটাল ইনশাআল্লাহ। মার্কেটিং এজেন্সিও আছে আমাদের, জি সো জি আমরা এটা নিয়ে কাজ করতেছি। সো এটাকে আসেন অফিসে একদিন, দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। ইনশাআল্লাহ মাসুর ভাই। তাহলে আমরা রেকর্ডিংটা যদি পাচ্ছি ইনশাআল্লাহ আমি শেয়ার করবো। যারা এই আপনার এই ইন্ডাস্ট্রিতে অনেকে আমাকে নক দেয়, আমি আসলে খুব ভালো সাজেশন দিতে পারি না ওই ক্ষেত্রে, কারণ জি আমার তো ওই ইন্ডাস্ট্রির ডেপথ নলেজ নাই। আসলে এটা কাজটা জি কতদূর যাইতে পারে, কিংবা একটা কাজের একটা পার্কে গিয়ে কিভাবে বানানো যায়, এ ব্যাপারে খুব নলেজ আমার নাই। তো ওই ক্ষেত্রে ভালো সাজেশন দিতে পারি না, অনেক খুঁজি বাট আসলে পাই না এরকম রিসোর্স বাংলাদেশ থেকে। তা না, আপনারটা আসলে ইনশাআল্লাহ শেয়ার করা বাংলাদেশে যাবে। বাংলাদেশে আসলে কেউ বলতে গেলে জি 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 মানে আমি টপ রেটেড প্লাস হয়েছিলাম একদম 7-8 মাসের মধ্যে হয়েছি, আলহামদুলিল্লাহ, এবং জব পাইছি। এবং আমার দেখা গেছে কোনো গাইডলাইন আমি পাই নাই, আমি নিজের মতো করে পোর্টফোলিও ক্রিয়েট করে নিজের মতো করে ক্লায়েন্ট ডিল করে 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 আমার ফার্স্ট জি ক্লায়েন্ট, তবে আমার লাইফের সবচেয়ে বেস্ট টার্নিং পয়েন্ট ছিল আমার ফার্স্ট ক্লায়েন্ট। আমি পাইছি, ফার্স্ট জবটা পেয়েছি 3 দিনের মধ্যে, এবং ওই ক্লায়েন্ট আচ্ছা আমাকে মাশাআল্লাহ। আওয়ারলি পে করতো $25। হ্যাঁ, ওই ফার্স্ট ক্লায়েন্ট থেকে আমি 7-8 মাস কাজ করে প্রায় $14,000-15,000 ইনকাম করছি। সো এটাই জি ছিল জি আমার টার্নিং পয়েন্ট, এবং সবচেয়ে বেশি জেনারেট করতে পারছি। সো এখানে পটেনশিয়ালিটিটা দেখলাম যে আসলে অনেক। হ্যাঁ এবং ডেফিনেটলি, এটা তো অনেক বড় সেক্টর, আর বাংলাদেশের জন্য আসলে এটা খুব দরকার। কারণ পৃথিবীর সবাই জানে যে খুব ভালো কোয়ালিটির অ্যাপারেলস বাংলাদেশ থেকে আসে, অলমোস্ট মানে অল অফ দ্য কান্ট্রিজ, মানে বায়াররা এটা জানে যে বাংলাদেশ ইজ দ্য গুড সোর্স। তো সেক্ষেত্রে আমাদের এখানে রিসোর্স ডেভেলপ হয়, এই ধরনের ফ্রিল্যান্সার রেডি হয়, এটা আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। হুম হুম সো ধর আমি এটা তো এটা রিক্রুটার, আমার দেখলাম। এখানে একটা হুম ওয়ার্ড ছিল সোর্সার, আমাকে অনেক এরকম হুম গার্মেন্টস ভাইয়া নক দিত, অনেক হায়ারও করে হ্যাঁ ফেলতো আমাকে, বাট আমি তো হ্যাঁ হ্যাঁ ওদেরকে হ্যাঁ কিছু দিতে পারতাম না। জাস্ট একটা ওয়ার্ড হ্যাঁ ছিল যে আমি সোর্সিং করি, আমি তো ক্যান্ডিডেট সোর্সিং করি। তো ওরা ভাবতো যে এটা মানে প্রোডাক্ট সোর্সিং ভাবে আমাকে হায়ার করে ফেলতো। সোর্সিং, ইয়েস ইয়েস ইয়েস, অনেকে ওই যে হিউম্যান জি জি রিসোর্সের কাজটাকে সোর্সিং যাবো। হ্যাঁ সো এটাই বলতেছি, আসলে আমাদের অনেক অনেক অপরচুনিটিস এখানে আছে, কিন্তু এটা হচ্ছে আমরা অনেকে জানি না আসলে কিভাবে এখান থেকে ইয়াটা করতে পারবো। ঠিক আছে, জি সুযোগটা জি পাবো, ক্লায়েন্ট গুলো কিভাবে দিয়ে, এটা আসলে মানে জানাটাই হচ্ছে বিষয়। জি জি আর যে কোনো কাজ আসলে সহজ নয়, কঠিন কাজ, ধৈর্য লাগবে, ধৈর্যের সাথে সাথে করতে হবে, এটাই আর কি। না, এটা আসলে আপনি যেটা বললেন যে প্রথমে একটা চান্সটা মেক করা হচ্ছে একটু চ্যালেঞ্জিং, তারপরটা ইজি হয়ে যায় হুম ইনশাল্লাহ। কারণ তখন সে ইয়েস ইয়েস যে আসলে চান্সটা পায় সে নিজে ওই মেক করতে পারে, সে শিখাইতে পারে একজনকে। কারণ ওটা কাজ রাইট পেতে রাইট পেতে ওর অনেক কিছু শিখা হয়ে যায় এর মধ্যে, প্রথম ক্লায়েন্টের হুম হ্যান্ড করতে অনেক কিছু শিখা হয়ে যায় রিয়েল হুম লাইফ থেকে। রাইট রাইট সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। সো আবার কোনো একদিন থ্যাংক কোনো ইউ একটা ব্রাদার, সেশন থ্যাংক ইউ। দেখা হবে, ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ। সালাম আলাইকুম। ওকে, হারুন ভাই ভালো থাকবেন। জি ভাই, ধন্যবাদ আপনার এই সেমিনারের জন্য। আমি আমার উইথ টিম জয়েন করছিলাম, আরো 3-4 জন আছেন, সবাই আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। কোনো সমস্যা হলে, কারো কোনো ভাইয়ের কিছু হলে ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে, গ্রুপে আছে। সো দেখা হবে, ভালো থাকবেন। জি আসসালামু Thank you, আলাইকুম। Mashuk Bhai, for this session. It was really insightful. Thank you. থ্যাংক ইউ সাইদুল ভাই ফর জয়েনিং। কোনো কিছু দেখা দেখি নাই। Right, right. Yes,